হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল। জানাবো বিএনপি চাইলে 5 আগস্টের পরই সরকার গঠন করতে পারত বললেন আব্দুস সালাম। এবং সর্বশেষে জানাবো ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল। ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে ক্ষমতা, আরো ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা 15.5 বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে, তাই প্রতিবার নির্বাচন এলে নানা ফন্দি ফিকির। 11 নায়কদের সঙ্গেও সমঝোতা করে 2008 সনে নির্বাচনে জয়ী হন। খালেদা জিয়া এক কেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। শেখ হাসিনা এখানে সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে জরুরি জমানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে। এর আগের ইতিহাস বিতর্কিত, অনেকটা নাটকীয়, সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে নিজেকে সহি হিসেবে জাহির করা, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকে আশ্রয় নেন নানান কৌশলের। বিরোধী মত ও পথকে স্তব্ধ করে দিতে চান। বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায়। প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জে ছুটতে না পারে সেজন্য আগাগোড়াই ছিলেন কর্তৃত্ববাদী। ক্ষমতার কাছে নিজেকে আপোষহীন করে তোলেন। বিসর্জন দেন নীতি নৈতিকতার। বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এটা তার অভিধানে ছিল না। কাজের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে তা তিনি মানতেন না। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভেতরে। যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে, এই জন্য তিনি নিজের দলকে বলে দেন। গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা। পরিবার ছিল তার কাছে মুখ্য, চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু বাপ দেখাতেন তিনি কিছুই জানেন না। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে টাকা বিদেশে যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জামানাতেই কার বাড়ির নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে। আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে। ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন, কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী, তখন তিনি আরো বেপরোয়া হয়ে গেলেন। মিডিয়া সম্পূর্ণ কবজায়, বুদ্ধিজীবীরা নির্বাক, লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেন। তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। 1996 থেকে 2001 সন পর্যন্ত অন্য এক হাসিনা। সুযোগও ছিল কম, ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। 2001 নির্বাচনে হেরে গিয়ে আরো ফুঁসে ওঠেন। অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরো ক্ষমতা পাগল করে তোলেন। কৌশল আতেন, অন্য এক শক্তির সঙ্গে আপোষ করেন। তখন দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ। বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালে শক্তির সঙ্গে যান সমঝোতায়। আর এই সমঝোতা করেন বিদেশে বসেই, সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনে নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এই বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। খালেদা জিয়া জানতে পেরে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না, কিন্তু জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এখানে বাদ সাধেন। বলেন, কি সর্বনাশ, আমরা জয়ী হতে যাচ্ছি, নির্বাচন বয়কট করা হবে। মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মুজাহিদ। এর কঠিন মূল্য দিয়েছেন জামাত নেতারা। মুজাহিদ নিজেও যুগে যুগে জামাত নেতারা এভাবে নিজেদের সর্বনাশে ডেকে এনেছেন। খালেদা জিয়ার একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন। শেখ হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে, তাই দুনিয়ার আর কাউকে পরোয়া করার দরকার নেই। অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতা শুরুতে সমর্থন ঝুঁকে আসছিল। ভারতও তাকে এমন ধারণায় দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু তারা বলেছিল কোনো অবস্থাতে এক দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না, তথাকথিত গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায়। লন্ডনে তারেক রহমানকে গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনে অবস্থান করতেন। কি মজা, জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহৃত হতো। এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন, যার পরিণতিতে দেশটা উল্টো পথে যাত্রা শুরু করেছে। পশ্চিমা শক্তি এখন বলছে, এত দেখছি আফগানি হাওয়া। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে। বিপ্লবের পর মিশর সহ অনেক দেশেই এটা ঘটেছে। উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগীদার হতে
পারেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গেছে। ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা পরিণতিতে হাসিনা নেই, বঙ্গবন্ধু নেই, একই সঙ্গে গেছে দলও। বাতি চালানোর মতো কেউ নেই ৩২ নম্বরেও। তাহলে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? ভালো কিছু যে না তা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। হাসিনা জেনে বুঝে এই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিয়েছেন। পাশের বাড়ির আশকারা পেয়ে পশ্চিমা শক্তিকে সকাল বিকাল গালি দিতে ভুল করেননি। এতে কি হলো? ক্ষমতাও গেল, অদেল টাকা নিয়ে বিদেশে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গেছে। সীমানা বদলের চিন্তাও কেউ কেউ ভেবর। এটা যে এক আত্মঘাতী ভাবনা, কে কাকে বলবে? ভাগ্যক্রমে আমরা যে এক জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলছিলেন, শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা বলেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, হাসিনা এখন তার টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না। মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, তারাই কিনা এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন। দুদেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা, তখন তারা বিদেশের সচিবকে ঢাকায় পাঠায়। গোপনে বিদেশ সচিব বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। সরকার কি জানতো কি কথা হলো তাদের মধ্যে? একজন অভিজ্ঞ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যা সত্য তারই স্বীকৃতি দিয়ে গেল ভারত। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রি ভারসাম্যের কূটনীতির জানান দিয়ে গেলেন মাত্র। একই চাণক্য কূটনীতি। ওদিকে শেখ হাসিনা এখন কি করবেন? দল গোছানো কঠিন নাকি আরো সময় নেবেন? কাউকে তিনি বিশ্বাস করেন না, এমনকি নিজের ছায়াকেও। তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটেই থাকবে? এই যখন অবস্থা, তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ 7 জন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এর মধ্যে পরিবারে একজন সদস্য রয়েছেন সেনানিবাসে আশ্রয়রত। সবাই যে যার মতো চলে গেলেও এখনো একজন মজুদ রয়েছেন, হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে। বিএনপি চাইলে 5 আগস্টের পরে সরকার গঠন করতে পারত বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়। বিএনপি চাইলে গত 5 আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু তা করেনি। আমাদের বিশ্বাস 3 মাস, 6 মাস, 1 বছর পর যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সব দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত 15 বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। তারা এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি, বিচারের পরে আওয়ামী লীগ ফিরতে পারবে। সমাবেশে আব্দুস সালাম আরো বলেন, 1971 সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আর গেলবার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংঘটিত করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে 111 সংঘটিত করেছিল। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার হুমকি এস আলমের। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম বিনিয়োগ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এস আলমের দাবি, শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি আদায়ের জন্য তিনি আইনি পদক্ষেপ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরত নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছেন এস আলমের আইনজীবীরা। নোটিশে বলা হয়েছে, দুপক্ষ 6 মাসের মধ্যে সমাধান না করতে পারলে তারা আন্তর্জাতিক সালিসি কার্যক্রম শুরু করবেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের শাসনামলে দেশে থেকে পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে হুমকিতে ফেলতে পারে এস আলমের এই পদক্ষেপ। 2004 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির আওতায় এস আলমের আইনজীবীরা এই আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন। 18 ডিসেম্বর পাঠানো নোটিশে বলা হয়েছে, এস আলম পরিবার 2011 সালে সিঙ্গাপুরের পার্মানেন্ট রেসিডেন্স স্থায়ী বসবাস এবং 2021 থেকে 2023 সালের মধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন। এস আলমের পরিবারের সদস্যরা 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও উল্লেখ করা হয় এতে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।